So guys, can you see any difference? কেউ হয়তো ধরতে পারছো and others I don't know. So let me tell you the thing that is I took pills, okay, but এটা এক্সট্রিম নেওয়া কোনোভাবেই ঠিক না। এক্সট্রিম নেওয়া ছাড়া এটাও নর্মালি নেওয়া ঠিক না। ইনস্টাগ্রাম প্রোফাইল, গ্ল্যামারাস ছবি, হাজার হাজার ফলোয়ার, তারপর হঠাৎ পুলিশের অভিযান। যে জীবনটা বাইরে থেকে দেখতে ছিল সোশ্যাল মিডিয়ার একেবারে ঝলমলে দুনিয়া, সেই জীবনকেই ঘিরে এখন উঠছে একের পর এক গুরুতর অভিযোগ। বাংলাদেশের 25 বছর বয়সী ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাইদকে ঘিরে যে ঘটনা সামনে এসেছে, সেখানে অভিযোগ শুধু আপত্তিকর কন্টেন্ট তৈরি যা প্রচারের নয়। অভিযোগ উঠেছে সেই কন্টেন্ট নাকি টাকার বিনিময়ে বিক্রি করা হতো। আর আরও চাঞ্চল্যকর অভিযোগ, এই কর্মকাণ্ড সম্পর্কে নাকি জানতেন সুমাইয়ার বাবা, এমনকি তদন্তকারীদের দাবি সেখান থেকে অর্থের ভাগও নেওয়া হতো। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি, এগুলো তদন্তকারী সংস্থার অভিযোগ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের জীবনে কিভাবে এমন একটা আইনি জটিলতার কেন্দ্রে চলে এলো। সুমাইয়া সাইদের ব্যক্তিগত জীবন, শৈশব কিংবা পরিবার নিয়ে প্রকাশ্য রেকর্ডে খুব বেশি তথ্য নেই। ফলে তার ছোটবেলা কেমন ছিল, কিভাবে বড় হয়ে উঠেছিলেন, পড়াশোনা কোথায়, এসব নিয়ে নিশ্চিতভাবে বলার মতো তথ্য সীমিত। কিন্তু যে জায়গাটা তার পরিচিতি তৈরি করেছিল সেটা হলো সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইনস্টাগ্রামে নিজের ছবি, লাইফস্টাইল এবং গ্ল্যামার কেন্দ্রিক কন্টেন্টের মাধ্যমে তিনি পরিচিতি তৈরি করেছিলেন বলে জানা যাচ্ছে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তার বসবাস ছিল বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ একটা সময় পর্যন্ত সুমাইয়ার পরিচয় ছিল মূলত একজন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার হিসেবেই। আর এখানেই গল্পের মোড়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়া আর সেই জনপ্রিয়তাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, এই দুয়ের মধ্যে পার্থক্যটা অনেক সময় বিশাল। ইনফ্লুয়েন্সারদের জন্য ফলোয়ার মানে শুধু জনপ্রিয়তা নয়, সেটা অনেক সময় আয়ের মাধ্যমও। ব্র্যান্ড প্রমোশন, স্পন্সরশিপ, সাবস্ক্রিপশন, এক্সক্লুসিভ কন্টেন্ট, ডিজিটাল দুনিয়ার আয়ের পথের অভাব নেই। কিন্তু অভিযোগ যদি ওঠে যে সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে আইন বিরোধী কন্টেন্ট তৈরি, প্রচার এবং বিক্রি করা হয়েছে, তখন বিষয়টা আর সোশ্যাল মিডিয়ার সাধারণ জনপ্রিয়তার মধ্যে থাকে না, সেটা চলে যায় সরাসরি আইনের আওতায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের নিয়মিত সাইবার নজরদারি থেকেই নাকি এই ঘটনার সূত্রপাত। পুলিশের দাবি, গত 10ই আগস্ট নজরদারি চালানোর সময় সুমাইয়ার ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম চ্যানেলে আপত্তিকর কন্টেন্ট এবং সেই কন্টেন্ট বিক্রির প্রচারণা তাদের নজরে আসে। এখান থেকেই তদন্ত শুরু হয়, আর তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসতে থাকে আরও কিছু চাঞ্চল্যকর অভিযোগ। ভাবুন, একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কন্টেন্ট পোস্ট করা হচ্ছে, তারপর সেই কন্টেন্ট দেখার জন্য মানুষকে অন্য একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে সাবস্ক্রিপশন বা প্যাকেজের কথা বলা হচ্ছে, তারপর একটা নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা পাঠাতে বলা হচ্ছে। তদন্তকারীদের অভিযোগ, সুমাইয়ার ক্ষেত্রে এমনই একটা ব্যবস্থা কাজ করছিল। বিকাশ এবং নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা সংগ্রহ করা হতো বলে দাবি পুলিশের। এমনকি ৩,৫০০ টাকার বিনিময়ে লাইফ টাইম প্যাকেজের মতো অফারও দেওয়া হতো বলে তদন্তে উঠে এসেছে। ৩,৫০০ টাকা, এই সংখ্যাটা শুনতে হয়তো খুব বড় মনে হবে না, কিন্তু একটা বিষয় মাথায় রাখুন, যদি একই ধরনের প্যাকেজ ১০০ জন মানুষও কিনে থাকেন, তাহলে অঙ্কটা দাঁড়ায় ৩.৫ লাখ টাকা। আর যদি গ্রাহকের সংখ্যা আরও বেশি হয়, তখন সোশ্যাল মিডিয়ার একটা অ্যাকাউন্ট হিসেবে ছোটোখাটো একটা বাণিজ্যিক ব্যবস্থায় পরিণত হতে পারে, তার একটা ধারণা পাওয়া যায়।
So guys, can you see any difference? কেউ হয়তো ধরতে পারছো and others I don't know. So let me tell you the thing that is I took pills, okay, but এটা এক্সট্রিম নেওয়া কোনোভাবেই ঠিক না। এক্সট্রিম নেওয়া ছাড়া এটাও নর্মালি নেওয়া ঠিক না। পুলিশের অভিযোগের গুরুত্ব এখানে। তাদের দাবি বিষয়টা শুধু ব্যক্তিগতভাবে কিছু কন্টেন্ট তৈরি করার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সেটাকে বাণিজ্যিকভাবে পরিচালনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রশ্ন, পুলিশ কিভাবে সুমাইরার কাছে পৌঁছলো? ডিজিটাল দুনিয়ার কেউ নিজের অবস্থান লুকিয়ে রাখলেও তার কিছু না কিছু ডিজিটাল ট্রেল থেকে যায়। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, যোগাযোগের মাধ্যম, আর্থিক লেনদেন সবকিছু মিলিয়েই তদন্তকারীরা অবস্থান নিশ্চিত করার চেষ্টা করেন। পুলিশের দাবি এমন ডিজিটাল নজরদারির মাধ্যমেই সুমাইরার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তারপর আসে 11ই আগস্টের রাত। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটা ফ্ল্যাটে অভিযান চালায় ডিবি পুলিশ, আর সেখান থেকেই সুমাইরাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। তল্লাশির সময় তার কাছ থেকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স, একটা OnePlus মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এখন এই ফোন দুটো তদন্তে কতটা গুরুত্বপূর্ণ সেটাই বড় প্রশ্ন, কারণ ডিজিটাল অপরাধের তদন্তে মোবাইল ফোন অনেক সময় সব থেকে গুরুত্বপূর্ণ প্রমাণের উৎস হয়ে ওঠে। সেখানে থাকতে পারে চ্যাট, ছবি, ভিডিও, লেনদেনের তথ্য, যোগাযোগের তালিকা কিংবা অ্যাকাউন্টের অ্যাক্সেস। কিন্তু সুমাইয়াকে আটকের পর ঘটনাটা শুধুমাত্র তাকে ঘিরে থাকেনি। তদন্তকারীদের দাবি তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনের সন্ধান পাওয়া যায়। তিনি খাজা সাকলাইন ফারুক। পুলিশের ভাষ্য অনুযায়ী তিনি সুমাইয়ার প্রধান সহযোগী এবং প্রেমিক। বাড্ডার ঢাকা পপুলার ট্রাভেলস এলাকার কাছে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে। এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে, কারণ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে তাতে সুমাইয়া একা ছিলেন না, তার সঙ্গে আরও কয়েকজন সহযোগী থাকতে পারেন বলে তদন্তকারীরা সন্দেহ করছেন। অর্থাৎ যদি পুলিশের অভিযোগ সত্যি হয় তাহলে এটা একজন ব্যক্তির একক কর্মকাণ্ড নয়, বরং একাধিক মানুষের সমন্বয়ে পরিচালিত একটা নেটওয়ার্ক হতে পারে। আর সেই কারণেই তদন্তকারীরা এখন খুঁজছেন আর কারা এর সঙ্গে যুক্ত ছিলেন, কে কন্টেন্ট তৈরিতে সাহায্য করতেন, কে সেটা প্রচার করতেন, কারা টাকা সংগ্রহ করতেন, আর সেই টাকা কোথায় যেত। কিন্তু এই পুরো ঘটনাটার মধ্যে যে অভিযোগটা সব থেকে বেশি চমকে দিয়েছে সেটা সুমাইরার বাবাকে ঘিরে। পুলিশের দাবি সুমাইরার বাবা মোহাম্মদ আবু সাইদ নাকি মেয়ের এই কর্মকাণ্ড সম্পর্কে জানতেন। শুধু জানতেনই নয়, তদন্তকারীদের অভিযোগ অনুযায়ী তিনি বাধা দেবার পরিবর্তে এই আয় থেকে অর্থের ভাগ নিতেন। এই অভিযোগের ভিত্তিতেই তাকেও মামলায় আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।